এখন আলোচনা করব বোরের পরমাণু মডেল নিয়ে। আচ্ছা ঠিক আছে, তো রাদারফোর্ড মডেলের পর বিজ্ঞানী বোর মেবি 1913 সালের দিকে উনি একটা পরমাণু মডেল মানে সবার সামনে উপস্থাপন করেন। চলো আমরা তাহলে বোর পরমাণু মডেলটা দেখি। তো ওনার অনুযায়ী উনি বলছিল যে পরমাণুর কেন্দ্রে থাকবে নিউক্লিয়াস, কেন্দ্রে থাকবে নিউক্লিয়াস। অনেকটা রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী, যেমন রাদারফোর্ড যেমন বলেছিল যে পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, এখানেও বিজ্ঞানী বোর ঠিক একই কথাই বলছে যে পরমাণুর কেন্দ্রে থাকবে কি নিউক্লিয়াস। আচ্ছা, তো বোরের 2 নাম্বার যে কন্ডিশনটা ছিল সেটা হচ্ছে গিয়ে তোমার নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন কতগুলো বৃত্তাকার কক্ষপথে অবস্থান করে ঘুরতে থাকবে। তার মানে কি, এইটা তোমার রাদারফোর্ড মডেলে কোনো বৃত্তাকার কক্ষপথের কথা উল্লেখ করা ছিল না। বিজ্ঞানী নিলস বোর বলছে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো বৃত্তাকার কক্ষপথ থাকবে। বুঝতে পারছো? ইলেকট্রনগুলো কি করবে, এই বৃত্তাকার কক্ষপথগুলোতে অবস্থান করে নিউক্লিয়াসের চারদিকে কি করবে, ঘুরতে থাকবে। আচ্ছা, 3 নম্বরে উনি যা বলছিল সেটা হচ্ছে এই প্রতিটি কক্ষপথের শক্তি নির্দিষ্ট। এই প্রতিটি কক্ষপথের শক্তি নির্দিষ্ট থাকবে। তার মানে চিন্তা করো, এটা হচ্ছে কি প্রথম কক্ষপথ আর এটা হচ্ছে কি দ্বিতীয় কক্ষপথ। চিন্তা করো, প্রথম কক্ষপথের একটা শক্তি থাকবে নির্দিষ্ট এবং দ্বিতীয় কক্ষপথের একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি থাকবে। বুঝতে পারছো? আচ্ছা, তো ওনার 4 নাম্বার যেটা ছিল সেটা হচ্ছে তোমার চিন্তা করো ইলেকট্রন গুলা কি করতেছে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি বৃত্তাকার পথে ঘুরতেছে। বুঝতে পারছো? তো উনি বলছে যে কক্ষপথে অবস্থানরত ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ হলো h/2π এর পূর্ণ গুণিতক। দেখো, নিলস বোর তার এই পরমাণু মডেলটা মূলত উনি উপস্থাপন করছেন সেটা হচ্ছে ম্যাক্স প্লাংকের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে চিন্তা করো। বুঝতে পারছো? তো ওনার যে কন্ডিশনটা সেটা হচ্ছে কক্ষপথে ইলেকট্রন গুলা তোমার নিউক্লিয়াসের চারদিকে নির্দিষ্ট কক্ষপথ গুলাতে অবস্থান করে ঘুরতেছে। ওই ইলেকট্রন গুলার কৌণিক ভরবেগ হচ্ছে কি তোমার এই h/2π এর কি পূর্ণ সংখ্যক গুণিতক। তো এই মডেলটা কেন ম্যাক্স প্লাংকের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে আছে, তো আমরা এটা পরের লেকচারে জানতে পারবো। জাস্ট আপাতত তোমরা এইটুকু মনে রাখো, সেটা হচ্ছে কি কক্ষপথে অবস্থানরত ইলেকট্রন যে কৌণিক ভরবেগ সেটা হচ্ছে কি h/2π এর পূর্ণ সংখ্যার গুণিতক। বুঝতে পারছো? পূর্ণ সংখ্যাটা আমি লিখে দেই, পূর্ণ সংখ্যার গুণিতক। তো এখানে অনেক সময় একটা ঝামেলা বাঁচতে পারে যে কৌণিক ভরবেগটা কি। হ্যাঁ, তো আমি তোমাদেরকে কৌণিক ভরবেগ সম্পর্কে একটু আইডিয়া দিই। ধরো একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতেছে, আর বস্তুটা ধরো এখানে আছে, তাহলে বস্তুটা ধরো তার ভর হচ্ছে কি m, বস্তুটার ভর ধরো কত m, এবং আমরা কি জানো কোনো একটা বক্রপথে যদি কোনো একটা বস্তু চলে তাহলে তার ব্যাগের দিক হচ্ছে ওই বক্রপথের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমান। তাহলে এই বিন্দুতে ওই বস্তুটা যে বৃত্তাকার পথে ঘুরতেছে তার ব্যাগের দিকটা হচ্ছে কি এইখানে।
বুঝতে পারছো? আবার যদি এইখানে থাকতো তাহলে তার ব্যাগের দিকটা কি স্পর্শক বরাবর। তার মানে কি কোনো একটা বস্তুর বক্রপথের চললে তার ব্যাগের দিকটা হচ্ছে ওই যে কোনো একটা বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমান। তাহলে চিন্তা করো তোমরা যখন ফিজিক্সের সেকেন্ড পেপারের থার্ড অধ্যায় ফোর্থ চ্যাপ্টারে যখন যাবো নিউটনের বলবিদ্যা, তখন তোমরা কৌণিক ভরবেগের একটা সূত্র পাবো, সেটা হচ্ছে L = R × P। এখানে পিটা হচ্ছে কি ভরবেগ। আমরা কি জানি ভরবেগ সমান সমান কি জানি m × v। আর ভরবেগের দিকটা হচ্ছে কি ব্যাগের দিক। কারণ চিন্তা করো এই r এর দিকটা হচ্ছে কি ব্যাসার্ধ বরাবর। তো আমরা ভেক্টরের মাধ্যমে কি আমরা জানতে পারছিলাম r p = কি sin θ। চিন্তা করো r এর দিকটা হচ্ছে কি এইদিকে আর ব্যাগের দিকটা হচ্ছে এইদিকে। কারণ r আর ব্যাগের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি r = p এর মানটা বসাও mb sin 90 ডিগ্রি। তাহলে তোমরা কি পাবে l = যেটা পাবে সেটা হচ্ছে mbr। তার মানে কি আমাদের কৌণিক ভরবেগ হচ্ছে তোমার রৈখিক ভরবেগের সাথে এই বস্তুটা যে বৃত্তাকার পথে ঘুরতেছে ওই বৃত্তাকার পথের ব্যাসার্ধ জাস্ট গুণ করলে কি আমরা কৌণিক ভরবেগ পেয়ে যাব। বুঝতে পারছো? তার মানে এটাই বলছে যে তোমার কক্ষপথে যে একটা ইলেকট্রন অবস্থান করে যে ঘুরতেছে ওই ইলেকট্রনের কৌণিক ভরবেগটা হচ্ছে কি h/2π এর পূর্ণসংখ্যার গুণিতক। তারপরে উনি আরেকটা কথা বলছিল, সেটা হচ্ছে কি যে চিন্তা করো যে ইলেকট্রন যখন নির্দিষ্ট শক্তি সম্পন্ন অরবিটাল বা কক্ষপথগুলোতে অবস্থান করবে তখন ইলেকট্রন কোনো শক্তি শোষণ বা বর্জন করবে না। তার মানে কি লিখছে, চিন্তা করো ইলেকট্রন যখন কোনো শক্তি স্তরে থাকবে, কোনো শক্তি স্তরে বা কোনো কক্ষপথে থাকবে, শক্তি স্তরে থাকবে, তখন কোনো শক্তি গ্রহণ বা বর্জন করবে না, গ্রহণ বা বর্জন করবে না। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন চিন্তা শক্তি কি বা গ্রহণ বা বর্জন করবে না। এখন তো আমরা আরেকটি কন্ডিশন, সেটা ছিল নাম্বার 6। চিন্তা করো তার 6 নাম্বার কন্ডিশনটা ছিল কি যে যদি আমরা কোনো একটি পরমাণুতে ধরো আমরা তাপ দিলাম বা হিট দিলাম বা শক্তি দিলাম, তাহলে কি করো ইলেকট্রনগুলো কি করবে এক শক্তি স্তর থেকে কি অন্য শক্তি স্তরে গমন করবে। এখন চিন্তা করো এখানে ধরো আমার একটা পাত্রে কি আছে, হাইড্রোজেন গ্যাস আছে। তো আমি এখানে যদি হিট দেই, চিন্তা করো হাইড্রোজেন গ্যাসের পরমাণু ইলেকট্রন কি একটি না, তো হিট দিলে এই ইলেকট্রনটা কি করবে শক্তি গ্রহণ করবে। শক্তি গ্রহণ করলে ইলেকট্রনটা প্রথম কক্ষপথ থেকে ধরো মনে করো অন্য কক্ষপথে চলে যায়। চিন্তা করো আমি তোমাদেরকে জিনিসটা বলার আগে একটা জিনিস একটু বলে নেই। মনে করো নিউক্লিয়াসের থেকে তুমি যত দূরে যাবা ওই কক্ষপথগুলোর শক্তি তত বৃদ্ধি পায়। তার মানে কি প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথের শক্তি বেশি, দ্বিতীয় থেকে তৃতীয় কক্ষপথের শক্তি বেশি, এভাবে কি চলতেই থাকে। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। তাহলে চিন্তা করো এখানে চিন্তা করো যদি ইলেকট্রন শক্তি গ্রহণ করে উচ্চ শক্তি স্তরে যায়, তো চিন্তা করো তোমাকে যদি আমি বলি যে একটা 10 তলা বিল্ডিং এর ধরো ছাদের এক কোনায় যে তোমাকে দাঁড়ায় থাকতে বললাম, তুমি কি দাঁড়ায় থাকবা? না, তুমি চাবা কি যে নিচতলায় এসে থাকতে। কারণ কি তুমি ওই 10 তলার ছাদের কোনায় কি তুমি স্টেবল না বা তুমি সাম্য অবস্থায় না। ঠিক সেই রকম ভাবে ইলেকট্রনটা যখন তোমার শক্তি গ্রহণ করে তখন ইলেকট্রনটা কি উত্তেজিত হয়ে প্রথম শক্তি স্তর থেকে তার উচ্চতর শক্তি স্তরে সে গমন করে, কিন্তু ইলেকট্রনটা কি তোমার সে স্বাভাবিক অবস্থায় থাকে না। তো পৃথিবী সবকিছু কি স্বাভাবিক অবস্থায় থাকতে চায়, আর যখন ইলেকট্রন শক্তি গ্রহণ করে উচ্চ শক্তি স্তরে যায়, কিন্তু ইলেকট্রন স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য কি করে শক্তি বিমুক্ত করে এবং আগের কক্ষপথে ফিরে আসে। চিন্তা করো এখানে ছিল কি নিউক্লিয়াস, এখানে ছিল একটা আর এখানে ধরো এই ইলেকট্রনটা এই প্রথম কক্ষপথ থেকে ধরো কি দ্বিতীয় কক্ষপথে যায় এবং যাওয়ার
ফলে এবং যাওয়ার ফলে চিন্তা করো ইলেকট্রনটা কি করছে, যেহেতু এখানে উত্তেজিত অবস্থায় আসে সেহেতু কি ইলেকট্রনটা এখানে থাকতে চায় না, ইলেকট্রনটা আবার কি তো নিজের অবস্থানে ব্যাক করে, ব্যাক করার সময় সে যে শক্তিটা তোমার গ্রহণ করছিল সেই শক্তিটা কি করে তোমার বিমুক্ত করে দেয়, শক্তিটা বিমুক্ত করে দেয়। আর চিন্তা করবা ফিরে আসে এবং শক্তিটা বিমুক্ত করে সে এবং শক্তি বিমুক্ত করে বর্ণালী হিসাবে তার মানে কি বোর পরমাণু মডেল অনুযায়ী ইলেকট্রন যখন আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে তখন ইলেকট্রন একটা রশ্মি বা আলোক রশ্মি একটা নির্গত করবে বা বর্ণালী নির্গত করবে। বর্ণালীটাকে আমরা কি বলছি, সেটা হচ্ছে কি শোষণ বর্ণালী। কি শোষণ বর্ণালী, বুঝতে পারছো? তো বোর পরমাণু মডেল অনুযায়ী ইলেকট্রন যদি শক্তি গ্রহণ করে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করে তাহলে কি সাধারণত আবার কি স্বাভাবিক অবস্থায় ফিরে আসার সময় ইলেকট্রনকে তার যে শক্তিটা গ্রহণ করছিল সেই শক্তিটা কি বিকিরণ হিসেবে বা একটা বর্ণালী হিসেবে ত্যাগ করে দেয় এবং এই যার ফলে কি আমরা মনে করো একটি বর্ণালী পাই। তো বোর পরমাণু মডেল অনুযায়ী সাধারণত ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করলে আমরা একটি বর্ণালী পাবো। সেজন্য নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করলে একটি বর্ণালী পাওয়া যাবে, সেটা হচ্ছে শোষণ বর্ণালী পাওয়া যাবে বা শোষণ বর্ণালী কি পাওয়া যাবে, বুঝতে পারছো? তো এখানে বোর পরমাণু মডেল কয়টা বর্ণালীর কথা বলছে, একটা। মানে বোর পরমাণু মডেল অনুযায়ী কোন ইলেকট্রন যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করে এবং আবার যদি সে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য আবার উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে মানে ফিরে আসে তখন কি একটা শোষণ বর্ণালী দেখা যায়, বুঝতে পারছো? তো আমরা চলে যাই এখন বোর পরমাণু মডেলের 7 নম্বর কন্ডিশনে বা 7 নম্বর মডেল অনুযায়ী। তো বিজ্ঞানী বোরস বলছে যে নিউক্লিয়াস ও ইলেকট্রনের মধ্যে কার্যরত স্থির তড়িৎ বল ইলেকট্রনকে বৃত্তাকার পথে ঘোরার জন্য প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের যোগান দেয়। যেমন চিন্তা করো আমরা কি জানি কুলম্বের সূত্র এই দুটা চার্জ যদি একটা নির্দিষ্ট দূরত্বে থাকে তাহলে তাদের মধ্যে কি একটা স্থির তড়িৎ আকর্ষণ বল বা বিকর্ষণ বল কাজ করে। চিন্তা করো এখানে ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক এবং নিউক্লিয়াস হচ্ছে কি একটা ধনাত্মক চার্জ, সেহেতু তাদের মধ্যে কি একটা স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করবে। তো আমাকে এটাই বলছে যে নিউক্লিয়াস ও ইলেকট্রনের মধ্যে কার্যরত স্থির তড়িৎ বল নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে যে কার্যরত যে স্থির তড়িৎ বলটা আছে এই বলটা মূলত ইলেকট্রন যে বৃত্তাকার পথে ঘুরতেছে এই ইলেকট্রনকে বৃত্তাকার পথে ঘোরার জন্য প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের যোগান দেয়। তো বিজ্ঞানী রাদারফোর্ডের মডেলেও তোমরা এই টাইপের একটা কথা শুনেছিলে যে বিজ্ঞানী রাদারফোর্ড ঠিক সেম কথাই বলছে যে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে কার্যরত সেই স্থির তড়িৎ বলটাকে মূলত ইলেকট্রনকে বৃত্তাকার পথে ঘোরার জন্য প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের যোগান দেয়। তো আমরা এখন এই কন্ডিশনটা ইউজ করে কিছু আমরা গাণিতিক কিছু সূত্র বের করবো, যেমন কি ব্যাসার্ধ, বেগ এবং ইলেকট্রনের মোট শক্তি। তো আমরা এখন সেই ক্যালকুলেশনগুলো করি। তো চিন্তা করো যে সেটা হচ্ছে গিয়ে যে আচ্ছা তো চিন্তা করো একটা নিউক্লিয়াস আছে, চিন্তা করো নিউক্লিয়াসের ভিতরে এখানে ইলেকট্রন আছে, তাই না? চিন্তা করো নিউক্লিয়াসে সাধারণত আমরা ধনাত্মক চার্জ বলতে কি জানি প্রোটন থাকে, নিউক্লিয়াসের ভিতরে প্রোটন থাকে আর প্রোটন হচ্ছে কি ধনাত্মক চার্জ আর প্রোটনের সংখ্যা হচ্ছে কি তোমার পারমাণবিক সংখ্যা। তাহলে এখানে যদি আমরা লিখি এই নিউক্লিয়াসে টোটাল ধনাত্মক চার্জ আছে কি প্লাস জ্যাটি বা আর এখানে ইলেকট্রন আছে কতগুলো ধরলাম, এখানে একটা ইলেকট্রন ধরলাম। তো বোর পরমাণু মডেল হচ্ছে কি একটা ইলেকট্রনের জন্য, বুঝতে পারছো? কয়টা ইলেকট্রন? একটা ইলেকট্রনের জন্য। তাহলে চিন্তা করো যে ইলেকট্রন আর এই প্রোটনের ভিতরে তোমার যে স্থির তড়িৎ আকর্ষণ বল সৃষ্টি হবে সেটা হচ্ছে বোরস পরমাণু কুলম্বের সূত্র অনুযায়ী F = 1/4πε0 এখানে E ×
আর একটা হচ্ছে কি জেড ই ডিভাইডেড বাই কি আর স্কোয়ার। বুঝতে পারছো? তাহলে এগুলো এফ ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট, তাহলে কি জেড ই স্কোয়ার বাই কি আর স্কোয়ার। চিন্তা করছি এটা ছিল কি তোমার স্থির তড়িৎ বল, স্থির তড়িৎ বল বা স্ট্যাটিক ইলেকট্রিক ফোর্স। বুঝতে পারছো? এই স্থির তড়িৎ বলটা মূলত ইলেকট্রনকে বৃত্তীয় পথে ঘোরার জন্য প্রয়োজনীয় কেন্দ্রমুখী বলের কি দিবে, যোগান দিবে। চিন্তা করো এই এফ ইটা সমান সমান আমরা লিখতে পারি, আর এফ ই সমান সমান আমরা লিখতে পারি কি এম বি স্কোয়ার বাই কি আর। বুঝতে পারছো? তো যখন এফ ই যদি লিখো তাহলে যেটা আসবে সেটা হচ্ছে 1/4 পাই এপসিলন নট সমান সমান কি জেড ই স্কোয়ার বাই কি আর স্কোয়ার ইকুয়াল টু কি এম বি স্কোয়ার বাই আর। তো এটা দিলাম আমরা 1 নং সমীকরণ। বুঝতে পারছো? এটা দিলাম আমরা কি 1 নং সমীকরণ। তো এখন আমরা চিন্তা করো, আর আমরা বোর পরমাণু মডেলের অনুযায়ী আমরা কি জানি কৌণিক ভরবেগ হচ্ছে গিয়ে h/2 পাইয়ের কি পূর্ণ সংখ্যার গুণিতক। এখানে n কি পূর্ণ সংখ্যার গুণিতক। তাহলে এখানে আমরা চিন্তা করো যদি আমরা এই সূত্রের দুই পাশে স্কোয়ার করি তাহলে কি আসবে m স্কোয়ার b স্কোয়ার r স্কোয়ার ইজ ইকুয়াল টু n স্কোয়ার a স্কোয়ার বাই কি 4 পাই স্কোয়ার। এখন চিন্তা করো আমরা 1 নং আর 2 নং যদি ভাগ করি তাহলে কি পাবো 1 নং ভাগ 2 নং ইকুয়েশন যদি আমরা ভাগ করি 1 নং এর কি আসবে m b স্কোয়ার বাই r, আর এখানে ডিভাইডেড বাই যদি করি তাহলে যেটা আসবে এখানে যেটা আসবে রুট, আমি একবারে করে ফেলতেছি b স্কোয়ার বাই r স্কোয়ার, আর এখানে যেটা আসবে সেটা হচ্ছে 1/4 পাই এপসিলন নট জেড ই স্কোয়ার বাই কি আর স্কোয়ার, আর ডিভাইডেড বাই এখানে যদি আমি এটা ভাগ করি তাহলে এখানে কি আসবে 4 পাই স্কোয়ার, আর এখানে n স্কোয়ার a স্কোয়ার, তাই না? তাহলে দেখো এখানে এম একটা কাটাকাটি বি স্কোয়ার কাটা, তাহলে এখানে থাকতেছে কি তোমার এম বাই কি আর কিউব, আর এখানে থাকতেছে তোমার সেটা হচ্ছে 4 কাটা পাই কাটা, এখানে থাকতেছে কি জেড ই স্কোয়ার, আর এখানে একটা পাই থাকতেছে, আর এখানে থাকতেছে তোমার এপসিলন নট, তারপরে আর স্কোয়ার এন স্কোয়ার এ স্কোয়ার। তখন চিন্তা করে এখানে আর যদি আমরা বাদ দিই তাহলে এখানে শুধু আর থাকবে। এখন শুধু যদি আর থাকে তাহলে জিনিসটা খেয়াল করো, সেটা হচ্ছে ইকুয়াল টু n স্কোয়ার a স্কোয়ার এপসিলন নট সমান সমান হচ্ছে n স্কোয়ার a স্কোয়ার এপসিলন নট ডিভাইডেড বাই কি জেড এম ই স্কোয়ার বাই পাই, এগুলোটা হচ্ছে কি আর এটা বৃত্তীয় পথ ব্যাসার্ধ। তাহলে এটা যদি আমি একটু সুন্দর করে বসাই দেখি সেটা n স্কোয়ার a স্কোয়ার এপসিলন নট তোমার পাই এম জেড স্কোয়ার, এটা হচ্ছে কি বৃত্তাকার পথের ব্যাসার্ধ। তার মানে এই সূত্রটা আমরা একটু লেখা রাখি, এটা হচ্ছে কোন বৃত্তাকার পথের ব্যাসার্ধ, ইলেকট্রনটা যে বৃত্তাকার পথে ঘুরতেছে তাই সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ হচ্ছে কি এটা হচ্ছে আর। তাহলে আমরা এখন ইকুয়েশন শেষ হওয়ার পর আর সমান সমান কি লিখতে পারি এটা। এখন চিন্তা করো তো আমরা কি জানি এম ভি আর ইজ ইকুয়াল টু কি এন ইজ বাই কি 2 পাই না। তো এখানে যদি আমরা ইলেকট্রনের ব্যাগটা বের করতে চাই তাহলে আর এর মানটা এখানে বসায় দাও, তাহলে কি আসবে এম ইন্টু ভি ইন্টু আর এর মান কি এন স্কোয়ার এ স্কোয়ার এপসিলন নট তারপরে কি পাই এম জেড স্কোয়ার ইকুয়াল টু কি এন এস বাই কি 2 পাই। বুঝতে পারছো? তাহলে এখন দেখো এখানে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে মানে এম কি কাটাকাটি পাই কি কাটাকাটি, তাই না? চিন্তা করো এখানে এন থেকে এন একটা এন থাকবে, একটা এন, এখানে বি থাকবে, এন থাকবে একটা, এখানে থাকবে কি এইচ, এন থাকবে একটা এইচ থাকবে একটা, এখানে এপসিলন নট, এখানে থাকবে কি তোমার ডিভাইডেড বাই কি জেড স্কোয়ার ডিভাইডেড বাই কি 1/2। তাহলে আমরা যদি এখন ব্যাগটা বের করতে চাই তাহলে ব্যাগ সমান সমান লিখবো জেড স্কোয়ার 2n এইচ এপসিলন নট। বুঝতে পারছো? কারণ দেখো আমরা এখানে বি এর মান যদি বসাই ক্যালকুলেশনটা একটু সবাই খেয়াল করে n ইজ বাই 2 পাই ক্রস ওকে এম ক্রস n ক্রস এইচ ক্রস, এখানে শুধু 1/2 থাকতেছে ভি এন এইচ এপসিলন নট জেড স্কোয়ার। এটা হচ্ছে কি ইলেকট্রনের ব্যাগ, এটা কি ইলেকট্রনের ব্যাগের সূত্র, ইলেকট্রনের ব্যাগের সূত্র।
বুঝতে পারছো? তো এখন চিন্তা করো, আমরা যদি এখন বের করতে চাই যে এই ইলেকট্রনটার টোটাল শক্তি কত, তাই না? চিন্তা করো ইলেকট্রন যদি আমরা টোটাল শক্তি বের করতে চাই, ইকুয়ালটা আমরা কি পাবো? ইলেকট্রন টোটাল শক্তি সমান সমান হচ্ছে কি বিভব শক্তি প্লাস কি গতিশক্তি। এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে ভাই এখানে বিভব শক্তিটা কিসের? চিন্তা করো, যখন তোমরা সেকেন্ড ইয়ারে ফিজিক্সে পড়তে যাবো তখন বুঝবা যখন দুইটা চার্জ কাছাকাছি থাকে বা দুইটা চার্জ, তখন তাদের মধ্যে কি একটা বিভব শক্তি সৃষ্টি হয়। বুঝতে পারছো? এখানে কি নিউক্লিয়াস আর ইলেকট্রন পরস্পর কাছাকাছি আছে না, সেগুলো তাদের ভিতরে কি একটি বিভব শক্তি সৃষ্টি হবে। সেই বিভব শক্তিটা আমরা বললাম কি ইপি, আর গতিশক্তি কি হাফ এম ভি স্কোয়ার। বুঝতে এখন চিন্তা করো ইলেকট্রনের বিভব শক্তি বা ইলেকট্রনের পটেনশিয়াল এনার্জি বের করার জন্য আমরা ক্লাস 9-10 বিভব সমান সমান একটা সূত্র পড়ছিলাম না, যে সূত্রটা কি ছিল, যে ধরো একটা চার্জ আছে কিউ, তার আশেপাশে কি সৃষ্টি করছে কি একটা তড়িৎ ক্ষেত্র। তো আমরা কি জানতাম যে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে কি বলা হয়? তড়িৎ বিভব। যেমন আমরা ধরি অসীম থেকে একটা কিউ চার্জ ধরলাম প্লাস কিউ চার্জকে এ বিন্দুতে আনতে আমার কাজ করতে হয়েছে ধরো কি ডব্লিউ, তাহলে একক চার্জকে আনতে আমার যে পরিমাণ কাজ করতে হয়েছে সেটা হচ্ছে কি তোমার বিভব। বুঝতে পারছো? বি ইজ ইকুয়াল টু কি ডব্লিউ বাই কিউ, আর এই কাজটা হচ্ছে কি মূলত আমার বিভব শক্তি। তাহলে আমরা কাজ সমান সমান কি লিখতে পারি? ভি বাই বি ইন্টু কিউ, বি ইন্টু কিউ। বুঝতে পারছো? তাহলে চিন্তা করো এই সূত্রটা ইউজ করে আমরা এখানে ইলেকট্রনের বিভব শক্তি বের করবো। চিন্তা করো, বুঝতে পারছো? তো আমরা ধরলাম এখানে নিউক্লিয়াসের চারপাশে কি একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে এবং আমরা ইলেকট্রনটাকে কি অসীম থেকে ধরো এই বিন্দুতে আনছি। তো তোমরা যখন ফিজিক্সের দ্বিতীয় অধ্যায়ে যাবা তখন দেখবা যে একটা চার্জ যদি থাকে ধরলাম কিউ, তার আশেপাশে ধরো এই বিন্দুতে এ থেকে কিউ দূরত্ব ধরো আর, তাহলে এই কিউ চার্জের জন্য এই বিন্দুতে সৃষ্ট বিভবের মান হচ্ছে 1/4πε0। এখানে কিউ বাই আর এটা হচ্ছে বিভবের সূত্র। তার মানে কি একটা চার্জ তার আশেপাশে যে কোনো দূরত্বে ওই বিন্দুতে অবস্থিত বিভবের মান হচ্ছে কি, ওই বিন্দুতে বিভবের মান হচ্ছে কি 1/4πε0/কিউ/আর। তোমরা যখন চিত্রিতে যাবা সেকেন্ড ইয়ারের ফিজিক্স সেকেন্ড পেপারের, তখন এই সূত্রটা পাবো যে একটা চার্জের আশেপাশে যে কোনো বিন্দুতে বিভব, তড়িৎ বিভবের সূত্র হচ্ছে এটা। সবসময় মনে রাখবা বিভব যখন আমরা লিখবো তখন চার্জের চিহ্ন সহ বসাবে। এখানে চিহ্নটা ছিল প্লাস কিউ। তো বিভব শক্তি সমান সমান কি জানি ভি বাই কিউ। এখন নিউক্লিয়াসের জন্য আমরা কি লিখতে পারি? 1/4πε0। নিউক্লিয়াসের চার্জ কি প্লাস ধনাত্মক, তাই কি জেড ই ডিভাইডেড বাই কি আর। এখন চিন্তা করো এখানে কিউটা হচ্ছে কি ইলেকট্রন চার্জ, না ইলেকট্রনের চার্জটা হচ্ছে কি মাইনাস, মানে ঋণাত্মক, তাই আমরা ই বুঝাচ্ছি। আর এখানে গতিশক্তি সমান সমান কি হাফ, এখানে ইলেকট্রনের ভর, আর বিটা বি স্কয়ার মানটা কি হচ্ছে দেখো জেড স্কয়ার ই টু দি পাওয়ার 4, আর এখানে যেটা আসতেছে তোমার কত 4 n স্কয়ার a স্কয়ার এপসিলন নট স্কয়ার। বুঝতে পারছো? এইভাবে আমরা এই পর্যন্ত পাইলাম। তাহলে আমরা এখানে লিখি 1/4πε0, তারপরে তোমার যেটা আসবে সেটা হচ্ছে জেড ই স্কয়ার, এখানে মাইনাস আসবে আর এখানে আসবে আর প্লাস এখানে আসবে কি হাফ 8 m জেড স্কয়ার ই টু দি পাওয়ার 4 n স্কয়ার a স্কয়ার এপসিলন নট স্কয়ার। বুঝতে পারছো? পেলাম। তারপর যদি তোমরা লিখো সেটা হচ্ছে -1/4πε0 জেড স্কয়ার বাই কি আর। তো চিন্তা করো এখানে আমরা আর এর মান পাইছি কত এত, তাহলে আমরা চিন্তা করো 1/r যদি লিখি তাহলে আমরা কি লিখতে পারি? চিন্তা করো n/r যদি লিখতে চাও তাহলে পাই এম জেড স্কয়ার n স্কয়ার a স্কয়ার এপসিলন নট এটা পাবো, তাই না? চিন্তা করো 1/, যদি 8 দেও তাহলে চিন্তা করো 1/r আমরা আগে এখানে লিখি 1/r সমান সমান কি হইতে পারে? পাই এম জেড স্কয়ার দেন আসবে n স্কয়ার a স্কয়ার এপসিলন নট। তো আমার এখানে m আছে, জেড আছে দুইটা, তার মানে যেটা একটা নেই ই স্কয়ার দুইটা হবে এখানে, আর এখানে পাই নাই, তাহলে পাই দ্বারা আমরা নিচে ভাগ করে দেই, আর এখানে এপসিলন নট স্কয়ার ছিল তো এখানে এপসিলন নট আসবে। তো চিন্তা করে পুরোটার জায়গায় কি আমি 1/r লিখতে পারি না? তাহলে এখানে যদি লিখতে চাও 1/4πε0 জেড স্কয়ার ইন্টু কি আর প্লাস, তাহলে যদি আমি এখানে 1/r লিখি তাহলে কি আসবে জেড স্কয়ার 8 n স্কয়ার 8r বাই এপসিলন নট।
দেখো যদি এখন বিয়োগ করি তাহলে আমরা যেটা বলবো সেটা হচ্ছে -1/8 পাই এপসিলন নট আর বাই জেড স্কোয়ার। তো এটা বলবো কি আমরা টোটাল এনার্জি। তাহলে আমরা দেখতে পারতেছি কি এখন আমরা আর এর মানটা এখানে বসাই দেই, তাহলে আমরা টোটাল এনার্জি যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে ইজ ইকুয়াল টু মাইনাস জেড স্কোয়ার 8 পাই এপসিলন নট অন বাই আর এর মানটা যদি বসাও তাহলে যেটা আসবে পাই এম জেড স্কোয়ার এন স্কোয়ার এ স্কোয়ার এপসিলন নট। তাহলে আমরা এইগুলা পেলাম। তাহলে যদি এখন লিখো তাহলে কি আসবে সেটা হচ্ছে তোমার পাই পাই কাটা, সেটা আসবে মাইনাস এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 আর এখানে যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে এন স্কোয়ার এই স্কোয়ার এপসিলন নট স্কোয়ার। এটা হচ্ছে কি ইলেকট্রনের মোট শক্তি। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে মোট শক্তিটা হচ্ছে কি ঋণাত্মক, বুঝতে পারছো? আচ্ছা, এখন চিন্তা করো এখানে এই যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে ইলেকট্রনটা ঘুরতেছে, এই ইলেকট্রনের মোট শক্তিটা হচ্ছে কি এই শক্তি। আর তার মানে কি এই শক্তিটাই হচ্ছে কি তোমার এই কক্ষপথেরও কি মোট শক্তি, বুঝতে পারছো? আচ্ছা, এই কক্ষপথের ইলেকট্রনের এই কক্ষপথের মোট শক্তি ধরো 20 জুল, তাহলে এখানে যে ইলেকট্রনটি অবস্থান করবে ইলেকট্রনের মোট শক্তি হবে কি কক্ষপথের সমান। আবার ধরো এই কক্ষপথের শক্তি ধরো কত 40 জুল। তাহলে চিন্তা করো একটি ইলেকট্রনকে যদি আমি প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে নিতে চাই তাহলে কি আমার 40 জুল শক্তি লাগবে। যদি আমি 20 থেকে ধরো ইলেকট্রনকে তুমি আরো 10 জুল শক্তি দিলে ইলেকট্রন কি সেই 10 জুল শক্তি গ্রহণ করবে না। ইলেকট্রনকে একটি নির্দিষ্ট গুণিতক শক্তি গ্রহণ করবে। কেন গ্রহণ করবে? কারণ কি ইলেকট্রনকে তার দ্বিতীয় কক্ষপথে দেওয়ার জন্য তার এরকম 40 জুল দরকার, 20 আছে তাই সে নিবে কত আরো 20 নিবে যাতে সে অপর কক্ষপথে যেতে পারে। তাই ইলেকট্রন এরকম কোয়ান্টা বা একটা গুণিতক আকারে শক্তি গ্রহণ করে। ইলেকট্রন যে কোনো মাত্রার শক্তি গ্রহণ করে না। ইলেকট্রন কি করে একটা নির্দিষ্ট মাত্রা বা নির্দিষ্ট গুণিতক আকারে বা কোয়ান্টাইজ আকারে শক্তি গ্রহণ করে যাতে কি এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে দেওয়া যায়। ইলেকট্রনের কোনো কক্ষপথের শক্তি মোট শক্তির পরিমাণটা বের করার জন্য কি আমরা এই সূত্রটা ইউজ করব।